হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আমাদের চ্যানেল এখানে ধারাবাহিকভাবে ট্রান্সলেশনের যে প্র্যাকটিস এবং ট্রান্সলেশন কি করে করতে হয় সে নিয়ে আলোচনা করছি। তো আজকে এটা নিয়ে আমাদের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমি বলেছি যে মোটামুটি বলেছি ট্রান্সলেশন কিভাবে করতে হয়, সেন্টেন্সগুলো কীরকম রাখতে হয়, ঠিক আছে, কোন ধরনের ওয়ার্ড সিলেক্ট করতে হয়। ট্রান্সলেশন আসলে একটা আর্ট, এটা একটা ট্রান্সক্রিয়েশন। বাংলাতে যে এক্সপ্রেশন, যে ভাব থাকে, ইংলিশে সেই ভাবকে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় বা ট্রান্সক্রিয়েট করতে হয়। দেখা গেল বাংলাতে একটা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে আছে, সেটা আমি ইংলিশে কমপ্লেক্সেও করতে পারি, সিম্পল সেন্টেন্সেও লিখতে পারি, আবার কম্পাউন্ড করেও করতে পারি, ঠিক আছে? নানা রকমভাবে ট্রান্সলেশন করা যায়। আর মাথায় রাখা, ঠিকঠাক ওয়ার্ড সিলেক্ট করা এবং যত সহজভাবে পারা যায় ট্রান্সলেট করা, ভুল না করা, বানান ভুল না করা, ঠিক আছে? চলো তাহলে আজকের আমাদের কি ট্রান্সলেশন আছে দেখে নিই একটু। দেখো, প্রথমে আমি পুরো প্যাসেজটা পড়বো, কারণ পুরো প্যাসেজটা না পড়লে এর ভাবটা বোঝা যাবে না, ঠিক আছে? যে বঙ্গবাসী গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল। গৃহটি কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া আমার প্রথমে ভ্রম হইল। তাহলে একটা গাড়ি একটা বাড়িতে ঢুকলো এবং ঢুকে স্পিকারের মনে হলো যে এই যে বাড়িটা সেটা কোনো বড় লোকের হবে। পরক্ষণেই সে ভ্রম গেল, মানে পরক্ষণেই তার ভুলটা ভেঙে গেল। বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন। এটা সাধু ভাষায় লেখা আছে, মানে কয়েকজন বাঙালি বারান্দাতে বসে আছে এবং তারা দেখছিলেন যে গাড়িটা আসছে। তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। আমাকে দেখিয়া, বলে এখানে কি, আমাকে দেখিয়া তাহারা সকলেই অগ্রসর হইলেন, সবাই উঠে আসলেন ওনার দিকে। না চিনিয়াও যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম, তিনিই বাড়ির কর্তা, ঠিক আছে? আচ্ছা, তিনি বহু লোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টিবোধ হয় প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত। তখন তাহার বয়স বোধ হয় 50 অতীত হইয়াছিল। দেখে মনে হলো বয়স কত হয়েছে, 50-এর উপরে, 50 হয়ে গিয়েছে। তথাপি তাহাকে বড় সুন্দর দেখাইতেছিল, কিন্তু তবুও তাকে 50 হলেও খুব ভালো লাগছিল। চলো তাহলে এবার দেখা যাক ছোট্ট একটা প্যাসেজ। দেখো, যে বঙ্গবাসী গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল। তাহলে প্রথমে আমাকে ঠিক করতে হবে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, বাংলাতে এটা কোন সেন্টেন্সে আছে। এটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, ঠিক আছে? দেখো, তাহলে যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল। তাহলে এখানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স হলো আমরা জানি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বা মেন ক্লজ কোনটা? তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল, এই যে গাড়ি প্রবেশ করা, এটা হচ্ছে মেন ক্লজ, ঠিক আছে? যে বঙ্গবাসী গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল, ঠিক আছে? তাহলে যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করতে যাইতেছিলাম, এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে এখানে মনে হতে পারে যে এখানে সাবঅর্ডিনেটিং ক্লজ, তাহলে এখানে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? তাহলে আর একটা কাজ যেটা আমাদের, প্রথমে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা, তারপরে ভার্ব চেনা, তারপরে আমাদেরকে চিনতে হবে সাবজেক্ট কোনটা আছে, তারপরে চিনতে হবে অবজেক্ট কোনটা আছে। কারণ এরপর আমাদের সেন্টেন্সটাকে কিভাবে সাজাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওকে? আচ্ছা, তারপরে আমাদের আদার ওয়ার্ড, প্রিপোজিশন বা অন্যান্য যে ওয়ার্ডগুলো আসবে। দেখো, একটা জিনিস বোঝো, তাহলে তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল, এটা হচ্ছে আমাদের
মেন ক্লজ, তাহলে এটাকে নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যে কোনোভাবে শুরু করতে পারি, প্রথমে মেন ক্লজটা দিয়ে শুরু করতে পারি, কিংবা প্রথমে সাবঅর্ডিনেটিং ক্লজটা দিয়েও শুরু করতে পারি। তাহলে ধরো মনে করো যে প্রথমে আমি এটা দিয়ে শুরু করব। তাহলে এখানে ভার্ব কোনটা, প্রবেশ করা হচ্ছে ভার্ব। ঠিক আছে, প্রবেশ করাটা কি ভার্ব। আচ্ছা, তাহলে এখানে এটা পেয়ে গেলাম ভার্ব। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে কিন্তু গাড়িটা, গাড়ি হচ্ছে সাবজেক্ট। ওকে, আচ্ছা এবার দেখো তাহার উদ্যানে, কোথায়, এবার এটাকে আমরা প্রিপোজিশন দিয়ে যোগ করব। তাহলে আমরা প্রথম এটা দিয়ে শুরু করি। দেখো গাড়ির ইংরাজি এখানে কি নিয়েছি, দি ক্যারেজ। ওকে, গ্লাইডেড ইনটু, ক্যারেজটা কি হয়ে ঢুকছে, গ্লাইডেড ইনটু, গাড়ির যে প্রবেশ করা সেটাকে গ্লাইডেড ইনটু, এই ভার্বটা আমরা নিচ্ছি। বা এখানে তুমি একটা সহজ ভাব নিতে পারো, এন্টার্ড বলতে পারো, দি ক্যারেজ এন্টার্ড, ENTERED। এটুকু তো তোমরা বুঝতে পারছো যে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এন্টার্ড ইনটু দি গার্ডেন, কোথায় প্রবেশ করলো, গার্ডেনে। কোথায়, অফ দি বেঙ্গলি জেন্টলম্যান, একটা বাঙালি ভদ্রলোকের বাড়িতে। এইবার দেখো, এইবার তারপরের যে ক্লজটা, সাবঅর্ডিনেটিং ক্লজটা, যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করতে যাইতেছিলাম। তাহলে কার আতিথ্য স্বীকার করতে যাইতেছিলাম, এই যে বঙ্গবাসী। ঠিক আছে, বেঙ্গলি জেন্টলম্যান, তাহলে হুজ একটা ক্লজ দিয়ে আমি যোগ করে দিলাম। হুজ মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি অ্যাড করছি, হুজ হসপিটালিটি, হসপিটালিটি হচ্ছে আতিথ্য, হসপিটালিটি কি, আই ওয়াজ। এবার হচ্ছে এখানকার ভার্ব কোনটা, আই। কে যাচ্ছিল, আমি যাচ্ছিলাম। ঠিক আছে, এখানে কিন্তু যে বঙ্গবাসী গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, আইটা কিন্তু নেই, আমিটা নেই, উচ্চ আছে। তাহলে আইটাকে এখানে আমি সাবজেক্ট করলাম, আই ওয়াজ অ্যাবাউট টু পার্টেক অর অ্যাকসেপ্ট। ঠিক আছে, ফুল স্টপ। তাহলে দেখো এই যে অ্যাবাউট টু, অ্যাবাউট টু কখন ব্যবহার করা হয়, যখন একটা কাজ সামনে ঘটতে চলেছে বা ঘটতে চলেছিল। ঠিক আছে, তখন আমরা অ্যাবাউট টু ব্যবহার করি। ওকে, যেমন সে আগামীকাল কলকাতা যাবে। ঠিক আছে, কিংবা সে মরতে চলেছে, এই ধরনের যে শব্দগুলো, ইজ অ্যাবাউট টু ডাই। ওকে, তার মানে এখানে সাবজেক্ট, হি ইজ অ্যাবাউট টু ডাই। ঠিক আছে, তাহলে কোনো নিয়ার বাই ঘটনা বা সামনের কোনো ঘটনা ঘটতে চলেছে এরকম বোঝালে ইজ অ্যাবাউট টু প্লাস ইনফিনিটিভ ভার্ব, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই স্ট্রাকচারে লেখা হয়। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু পার্টেক অর অ্যাকসেপ্ট। এবার দেখো পরের লাইন আসো, গৃহটি কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া আমার প্রথমে ভ্রম হইল। তাহলে আমি প্রথমে ভুল করে কি ভাবলাম যে এটা কোনো একটা ধনবানের হবে। তাহলে কখন, প্রথমেই। তাহলে প্রথমের এটা কি একটা ফ্রেজ আমি ইউজ করলাম, কি, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, প্রথমেই, অর ফর আ ফ্লিটিং মুমেন্ট, হ্যাঁ, কিছুক্ষণের জন্য, প্রথমেই। এই ফ্রেজ গুলো তুমি ইউজ করতে পারো, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স অর ফর আ ফ্লিটিং মুমেন্ট। আই মিস্টুক, আমি ভুল ভেবে বসেছিলাম, দি হাউস, হাউসটিকে কি ভুল ভেবেছিলাম, টু বি দি রেসিডেন্টস, যে হাউসটা হবে একটা বাসস্থান, অর অ্যাবোর্ড অফ সাম অ্যাফ্লুয়েন্ট ইংলিশ জেন্টলম্যান, অফ সাম অ্যাফ্লুয়েন্ট ইংলিশ জেন্টলম্যান, যে কোনো একটা কোনো একটা ইংলিশম্যান, কোনো একটা ইংরেজের, হ্যাঁ, ধনবান একটা ইংরেজের এই বাড়িটা হবে। বাট কিন্তু পরক্ষণেই, দেখো তাহলে এটা আমি বাট দিয়ে যোগ করে দিলাম। ওকে, বাট এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমি ইউজ করলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন এটা। বাট দ্যাট মিসকনসেপ্ট, কিন্তু আমার এই যে ভুলটা, বাট দ্যাট মিসকনসেপশন মানে ভুল, ওয়াজ সুন ডিসপেলড, খুব তাড়াতাড়ি সেটা দূর হয়ে গেল, চলে গেল, ডিসপেলড। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে খুব সহজভাবেই। এখানে সাবজেক্ট হিসেবে আই, ওকে, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম।
তারপর এখানে আমি ইনফিনিটিভ ইউজ করেছি হাউসটাকে বোঝানোর জন্য। হ্যাঁ, কিভাবে হাউসটা কি ভেবেছিলাম, টু বি দি রেসিডেন্স। ওকে, চলো। বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন। তাহলে এটা দেখো, বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া, তাহলে এই যে বারান্দায়, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, বসিয়া বা বসে, আগের ক্লাসে বলেছিলাম বসে, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব হলে তার সঙ্গে আমরা কি করি, আমরা আইএনজি যোগ করে দিই, তাই তো, আইএনজি যোগ করে করি। তাহলে এবার এখানে আমি আইএনজি যোগ করেও করতে পারি, কিংবা এটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্স করেও করতে পারি। ঠিক আছে, কিভাবে দেখো, এ ফিউ বেঙ্গলিজ স্যাট কোয়াইটলি অন দি বারান্দা, কিছু বাঙালি বারান্দায় বসেছিল। আর কি করে দেবো, এখানে এটা কম্পাউন্ড করে দেবো, অ্যান্ড ওয়ার অবজার্ভিং মাই ক্যারেজ, এবং আমার গাড়িটা দেখছিল, নিরীক্ষণ করছিল। অ্যাজ ইট অ্যাপ্রোচড, এটা একটা এক্সট্রা যোগ করেছি, অ্যাজ ইট অ্যাপ্রোচড, মানে গাড়িটা যখন এগিয়ে আসছিল ওদের কাছে তখন ওরা দেখছিল। তাহলে এটা তুমি বাদও দিতে পারো আবার যোগ করে দিতে পারো, ঠিক আছে। তাহলে এই খুব সহজভাবে কিন্তু এটা করে দিলাম। ওকে, আবার তুমি এটা পার্টিসিপেট করেও করতে পারো। হ্যাঁ, সিটিং অন দি বারান্দা ফিউ বেঙ্গলিজ ওয়ার অবজার্ভিং মাই ক্যারেজ অ্যাজ ইট অ্যাপ্রোচড, এটাও বলতে পারো। এবার দেখো, তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে, তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে, এটা একটা সময়কে ইন্ডিকেট করছে, একটা সময়কে। ওকে, এবং এটা থামিলে শেষে একটা এ যোগ হচ্ছে, মানে একটা অসমাপিকা ক্রিয়া, ক্রিয়াটা কিন্তু পুরো সম্পন্ন হচ্ছে না। আমি গাড়ি হইতে অবতরণ করিলাম, আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। তাহলে দেখো, এই যে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম, এটা কিন্তু হচ্ছে মেন পার্ট বা একটা মেন ক্লজ, এখানে একটাই ক্লজ আছে এবং এটাই হচ্ছে মেন ক্লজ। আর এর যে আগেরটা, এটা তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে, এটা অসমাপিকা ক্রিয়া দিয়ে একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এবার এটাকে আমি কি করে লিখবো, যেহেতু এটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাহলে এটাকে আমি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এটাকে আমি ট্রান্সলেট করবো, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং ক্লজ বানাবো এটা দিয়ে। ঠিক আছে, কিভাবে বানাবো দেখে নাও। যেহেতু সময় বোঝাচ্ছে ওই জন্য আমি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করলাম। দেখো, এই টার্মগুলো তোমাদের মনে হবে, এগুলো আবার কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কিছুই না। যদি বলো আমি এর উপরে ক্লাস নিয়ে আসবো, ওকে, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কনজাংশন বা প্রত্যেকটা পার্টস স্পিচ ধরে ধরে, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ। ঠিক আছে, তোমরা কিছু বই থেকেও দেখে নিতে পারো এগুলো। দেখো, কিন্তু এখানে বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। when, যখন, the carriage drew to a halt before them, halt মানে থামা, drew মানে এখানে দেখো, drew to a halt পুরোটা একটা এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে এক্সপ্রেশনটা, এই ভাবটাকে আনার জন্য আমি drew to a halt ইউজ করেছি, মানে গাড়িটা এসে থামলো, বিফোর দেম তাদের কাছে, যখন থামলো, when the carriage drew to a halt before them, যখন গাড়িটা তাদের কাছে এসে থামলো, তখন আমি কি করলাম, কমা দিয়ে আই স্টেপড আউট, আমি বাইরে বেরিয়ে আসলাম, আমি অবতরণ করিলাম। ঠিক আছে, এখানে যেটা বলছি, তাহলে এটাকে আমি কি সেন্টেন্সে লিখলাম, কমপ্লেক্স সেন্টেন্সে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে লিখলাম। আর এখানকার মেন ক্লজ কোনটা, এটা হচ্ছে মেন ক্লজ, এটা কি মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এটা। ঠিক আছে, আর তার আগে আমি একটা সাবঅর্ডিনেটিং ক্লজ কিন্তু এখানে আমি ইউজ করেছি, ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, আমাকে দেখিয়া তাহারা সকলেই অগ্রসর হইলেন, আমাকে দেখে, এটাও হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব বা এখানে অসমাপিকা ক্রিয়া। আমাকে দেখে তারপরে কি, আমাকে দেখে কি হলো, এই ভার্বটা কিন্তু পুরোপুরি কি করছে, পুরোপুরি কিন্তু বিষয়টা সম্পন্ন করে বলতে পারছে না, এই জন্য এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহারা সকলেই অগ্রসর হইলেন, তাহলে এইখানে দেখো, এটা হচ্ছে তোমার একটা মেন ক্লজ বা এখানে একটাই ক্লজ আছে। ঠিক আছে, আর আমাকে দেখিয়া, এটা কিন্তু একটা ফ্রেজ, ইংলিশে আমরা ফ্রেজ হিসাবে ইউজ করব বা কমপ্লেক্স সেন্টেন্স হিসাবেও কিন্তু এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি, অথবা এটাকে আমি পার্টিসিপেল হিসাবে ইউজ করতে পারি। তো চলো,
তাহলে এখানে অগ্রসর হইলেন, এটা হচ্ছে মেন ভার্ব, এটা কি মেন ভার্ব, ঠিক আছে। তাহারা সকলেই, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি, এটা সাবজেক্ট। এবার আমার মেন যেটা সমস্যা, যে আমাকে দেখিয়া, এটা আমি কি করে ট্রান্সলেট করব, ঠিক না। দেখো তাহলে এটা কিভাবে করা যেতে পারে। এটা করতে পারি অ্যাট মাই অ্যাপিয়ারেন্স, মানে আমি যখন আসলাম, মানে যখন আমাকে সবাই দেখলো, একটা ফ্রেজ হিসাবে করতে পারি। এটা একটা কি করলাম, এটা একটা ফ্রেজ বানিয়ে দিলাম। আচ্ছা, এভাবে করতে পারি। আবার দেখো সিইং মি, আমাকে দেখে, সিইং মি, এটা করে দিলাম পার্টিসিপল, এটা কি করে দিলাম পার্টিসিপল। আগের ক্লাসে বলেছিলাম যে খেয়ে, দেখে, হেসে, হ্যাঁ, এইভাবে যখন এ বা আ, হাসতে হাসতে, দেখতে দেখতে, এইভাবে যে শব্দগুলো আসে, যে ভার্বগুলো আসে, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করতে হয়। আমাকে দেখে, দেখে তার মানে সিইং মি, সি প্লাস আইএনজি। দেখো এভাবেও আমরা করতে পারি। তাছাড়া আরেকভাবে কি করতে পারি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করে দিতে পারি, আগের বার যেমন করলাম। তাহলে কি, এটা সময় যেহেতু বোঝাচ্ছে, when they when they saw me, when they saw me, এভাবে করে দিতে পারি। they all rose, they all rose and moved forward to greet me, and move forward to greet me, আমার দিকে অগ্রসর হইলেন। এই যে মুভ ফরওয়ার্ড, গ্রিট মি, কিংবা মুভ টুয়ার্ডস মি, এটুকু বলতে পারো। গ্রিট মিটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা যদি এক্সট্রা যোগ করে দিয়েছি, ঠিক আছে, এর ভাবটাকে বোঝানোর জন্য। তবে তুমি ছেড়ে দিতেও পারো, যে মুভ টুয়ার্ডস মি, জাস্ট এটুকু বলে দিতে পারো। চলো দেখো, না চিনিয়াও যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম, তিনি বাড়ির কর্তা। তাহলে দেখো, তিনি বাড়ির কর্তা, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাকে আগে বুঝতে হবে কিন্তু। বা না চিনিয়াও যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করেছিলাম, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, তিনি হচ্ছে সাবজেক্ট। তিনি আসলে একটা উজ্জ আছে বাংলাতে, সেটা কি হন উজ্জ আছে, তিনি হন মানে হি ইজ হবে, বাড়ির কর্তা, ঠিক আছে, অবজেক্ট। এবার এই যে ক্লজটা আছে, না চিনিয়াও যাহার অভিবাদন আমি সর্বাগ্রে গ্রহণ করেছিলাম, যাহার অভিবাদন, এখানে কি সাবজেক্ট কই, সাবজেক্ট কিন্তু এখানে উজ্জ আছে, সেটা হচ্ছে আমি, ঠিক না, আমি সর্বাগ্রে গ্রহণ করেছিলাম। এটা তাহলে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে গ্রহণ করা, একসেপ্ট করা হচ্ছে এখানে ভার্ব, এটা ভার্ব। অবজেক্ট কোনটা, দেখো অবজেক্ট হচ্ছে অভিবাদন, এটা হচ্ছে অভিবাদন। এবার না চিনিয়াও যাহার, এটাকে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে কি করব, দেখো তাহলে আমি এটাতে কি দিয়ে শুরু করব। আমি এটা শুরু করলাম, দেখো তিনি মানে কি, তিনি মানে দি জেন্টলম্যান, আগে যেহেতু আমরা প্যাসেজে পড়েছি ওই জন্য জেন্টলম্যান ইউজ করছি, দি জেন্টলম্যান, ওকে। যাহার অভিবাদন, এই যে দি জেন্টলম্যান, হুজ গ্রিটিং আই ফার্স্ট রিসিভড, যার গ্রিটিং আমি প্রথমে ইউজ করেছিলাম। তাহলে ফার্স্টে আমি কি করলাম, এটা দিয়েই শুরু করছি, কিন্তু তিনি, তিনি দিয়ে শুরু করছি। এটাকে আমি সাবজেক্ট প্রথমে বসালাম কি, জেন্টলম্যান, কারণ আমরা আগে পড়ে এসেছি জেন্টলম্যান হিসাবে, দি জেন্টলম্যান। এবার এটা হচ্ছে মেন ক্লজ, মেন ক্লজের ভিতরে আমি এবার সাবঅর্ডিনেটিং ক্লজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে মেন ক্লজটা আছে, মেন ক্লজটা দিয়ে শুরু করছি, কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজটা এর ভিতরে আমি এই পরিচয়গুলো করিয়ে দিচ্ছি কি, হুজ গ্রিটিং, যার গ্রিটিং, হুজ মানে যাহার, যাহার অভিবাদন কি করেছিলাম, আই ফার্স্ট রিসিভড, কমা দিলাম। না চিনিয়াও, এটাকে তাহলে কি করে লিখবো, একটা ফ্রেজ করে দিলাম, দো আননোন টু মি, ঠিক আছে, যদিও তিনি আমার কাছে অপরিচিত ছিলেন। টার্নড আউট, টার্নড আউট মানে তিনি হলেন, টার্নড আউট টু বি, টার্নড আউট টু বি দি হোস্ট, তিনি আসলে কি কে ছিলেন, তিনি ছিলেন হোস্ট, ঠিক আছে, তিনি পরবর্তীকালে জানা গেল হোস্ট। ওই জন্য আমি কি করলাম, এই ভার্বটা আমি সিলেক্ট করলাম, টার্নড আউট, আমি জানতাম না কিন্তু শেষে বোঝা গেল উনিই হচ্ছেন বাড়ির কর্তা, ওই জন্য টার্নড আউট করলাম। কি টার্নড আউট হলো, এটা ইনফিনিটিভ করে দিলাম, টু বি, উনি হলেন হোস্ট, বাড়ির কর্তা,
আবার আমি সহজ করেও বলতে পারতাম যে দি জেন্টলম্যান হুজ গ্রিটিং আই ফার্স্ট রিসিভড দো আননোন টু মি ইজ দি হোস্ট অফ দি হাউস, অথবা ইজ দি হোস্ট, শুধু ইজ ব্যবহার করেও কিন্তু লিখতে পারতাম, কিন্তু যদি তুমি এটা ইউজ করো তাহলে একটু ভালো লাগবে। পরে পরে দেখো, তিনি বহু লোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টিবোধ প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত। তাহলে থাকিলেও, বহু লোকের মাঝে থাকিলেও, এরকম যখন বলা হবে কন্ট্রাডিক্টরি কোনো কিছু বোঝাবে, যেমন তিনি অত্যন্ত বড়লোক হওয়া সত্ত্বেও কৃপণ, ঠিক আছে, যদি বলা হয় তার মানে বড়লোক কৃপণ দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি। আবার আমি বললাম তিনি গরিব হওয়া সত্ত্বেও অনেক দান করেন, ঠিক আছে, টাকা পয়সা নেই তবুও কি করে, দান করে। এরকম বিপরীত ধর্মী কোনো কিছু যখন বোঝায় তখন অলদো অথবা দো ইউজ করে আমাকে সেই সেন্টেন্সটা বানাতে হয়। তাহলে তিনি বহু লোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টিবোধ প্রথমেই তার মুখের প্রতি পড়িত। অলদো, যদিও, হি ওয়াজ অ্যামাং মেনি পিপল, ওকে, তিনি অনেক লোকের ভিতরে ছিলেন বা থাকতেন, অথবা এটা বলতে পারো এভাবেও কিন্তু এটা লিখতে পারো, হি হ্যাড বিন অ্যামাং মেনি পিপল, ওকে, হি হ্যাড বিন অ্যামাং মেনি পিপল, মাই আইজ সিমড টু ইনস্টিংটিভলি ফল অন হিজ ফেস ফার্স্ট। তাহলে মাই আইজ সিমড, এই যে আমি বলছি আমার দৃষ্টি বোধ হয়, এই বোধ হয় শব্দটার জন্য আমি কি ইউজ করলাম, সিমড, মাই আইজ সিমড টু ইনস্টিংটিভলি মানে আমার যেটা সহজাত সাধারণভাবে ন্যাচারালি তাকে, তার ফেসটা, তার মুখটাই আমার চোখটা চিনে নিত, সেটা বলছে ইনস্টিংটিভলি ফল অন হিজ ফেস ফার্স্ট, মানে সে যদি অনেক ভিড়ের ভিতরেও থাকতো তবু আমার চোখ ঠিক তাকে খুঁজে নিত, ঠিক আছে। চলো, তখন তাহার বোধ হয় 50 অতীত হইয়াছিল। তাহলে তখন ইংলিশ কি, অ্যাট দ্যাট টাইম, এই যে বোধ হয়, তাহলে হি অ্যাপিয়ার্ড, তাকে দেখে মনে হয়েছিল কি, টু বি ওভার 50 ইয়ার্স ওল্ড। তাহলে একটা জিনিস দেখো, যখন এরকম কোনো ধারণা বোধ হয় তখন সিমড অথবা অ্যাপিয়ার আমরা ইউজ করব, ঠিক আছে, আর তারপরে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে, তাকে দেখে মনে হচ্ছে কি, বয়স্ক, তাহলে হি অ্যাপিয়ার্ড অর হি সিমড, ওকে, টু বি ওভার 50 ইয়ার্স ওল্ড। দেখো তারপরে, তথাপি তাহাকে বড় সুন্দর দেখাইতেছিল, মানে তা সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ এজ, ইয়েট ইউজ করতে পারো, অথবা একটা ফেজ লিখতে পারো, ইনস্পাইট অফ হিজ এজ, মানে তার বয়স হওয়া সত্ত্বেও, হি লুকড রিমার্কেবলি গ্রেসফুল, তাকে কি লাগছিল, খুব সুন্দর লাগছিল, রিমার্কেবলি মানে খুব বড়, খুবই ভীষণ সুন্দর লাগছিল, গ্রেসফুল সুন্দর লাগছিল। এই হয়ে গেল তোমাদের কি, ট্রান্সলেশন। তাহলে সহজ করে ভাবতে হবে, ঠিক আছে, এবং সহজ সহজ ওয়ার্ড তোমাকে সিলেক্ট করতে হবে, যে ওয়ার্ডগুলো তুমি জানো, যেগুলো তোমার বানান ভুল হবে না। থ্যাংক ইউ, ওকে, ক্লাস একদম শেষ। যদি ভালো লাগে শেয়ার করলেও করতে পারো, অবশ্যই লাইক করবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ 8926911850 তে অ্যাড হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।